হ্যালো ভিউয়ার্স, এম স্টোরি চ্যানেলের পক্ষ থেকে আমি অঙ্কিতা। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার আর কমেন্ট করতে মোটেও ভুলবেন না। এমন কইরাতে আর চলতে পারে না এর মা। তোমার পোলার কারণে অকারণে মারামারি করব, মানুষ নাক ফাটিয়ে দেও, আর তুমি তোমার পোলার বলদ কইয়া কইয়া বাঁচিয়ে নেবা। এটা তো হতে পারে না। মন্ডল সাহেব, আপনি জানেন আমার পোলাডার মাথায় এত বুদ্ধি নাই। করে যেইটাই কয় কয় এটাই করে। এইবারের নাহাল পরে মাফ করে দেন মন্ডল সাহেব। আমি আপনারে কথা দিতেছি, আর এমন হইব না কখনো। দেহ আন্নারের মা, তুমি এর আগেও বহুতবার এই একই কথা কইছ, আর আমার তোমার পোলারও মাফও করিয়া দিচ্ছি, কিন্তু এবার আর তোমার পোলারে মাফ করুম না। তোমার একটা পোলা নাক ফাটিয়ে দিচ্ছে। যদি এইবার এর বিচার না করি তাহলে তোমার পোলা ভবিষ্যতে মানুষ খুন করতেও ভয় করবে না। না না মন্ডল সাহেব, আমার পোলা এমন কিছুই করবো না। এই শেষবার আপনি আমারে দয়া করেন। আম্মা, তুমি কাঁদতেছো কেন? এই মন্ডল আমার কিছুই করতে পারবো না। এই বলদের বাচ্চা চুপ। আমি চাইলে তোরে এখনই শেষ কইরা দিতে পারি। আপনি কইলেন কইলো ওই স্যারা আমার বোনরে নিয়ে খারাপ কথা কইছে, তাই আমি ওর নাক ফাটাই দিছি। আমি বলদ না, আমি খুব চালাক। এই বলো, চুপ করবি তুই? তরে আমি নিয়া কি করমু? তরে আজ আমি মাইরেই ফালামু। বলে নাদিয়া বেগম নাফিজের গালে বুকে থাপড় দিতে শুরু করে। নাফিজ বাচ্চাদের মতো কান্না করতে করতে বলে, আম্মা, আমারে মাইরো না, আমার লাগতেছে আম্মা, আমি ব্যথা পাইতেছি, আম্মা মাইরো না আমারে। এক লাফে শোয়া থেকে উঠে বসে নাফিজ। বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট। পুরো শরীর ঘুরে একাকার হয়ে গেছে। মাথার পাশে থাকা টি টেবিলে টায়ার খুলে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে ব্যালকনিতে চলে আসে। পকেট থেকে একটা সিগারেট বের করে দুই ঠোঁটের মাঝখানে রেখে জ্বালিয়ে নেয়। সিগারেট টান দিয়ে ধোয়া আকাশের দিকে উড়িয়ে দিয়ে শব্দ করে হাসতে শুরু করে। হাসি থামিয়ে সিগারেট আরো একটা আবারও একইভাবে সিগারেটের ধোয়া আকাশের দিকে উড়িয়ে দেয়। এরপর ঘাটটা একবার ডালে আর একবার বামে বাঁকা করে আকাশের দিকে তাকিয়ে বলতে শুরু করে। জন্মের পরেই জীবনে শুধু দক্ষ আর কষ্টকে দেখেছি। এই দুনিয়ার মানুষগুলো আমাকে সহজ সরল পেয়ে নিজেদের মতো ব্যবহার করছে। আমার বেলায় কেন এমন হলো খোদা? আমি তো আজকের এই আমি হতে চাইনি। মানুষের এমন ছলনায় আমি আর ভালো থাকতে পারলাম না। এই কঠিন দুনিয়ায় বদলাতেই হলো নিজেকে। একটু সুখের খোঁজে এসেছিলাম এই ব্যস্ত ঢাকা শহরে, কিন্তু সবাই আমাকে মিথ্যা কথা বলে অপবাদ দিল, কলঙ্কের কালি মেখে দিল আমার জীবনে। যেখানেই গিয়েছি সেখানেই এই এই মুখটা দেখে সবাই থুথু ছিটিয়েছে, আঘাতের পর আঘাত করে গেছে সবাই। অন্যদিকে বিছানায় হাত দিয়ে আনিশা নাফিসকে খুঁজতে পারে না। চোখ খুলে নাফিসকে পুরো রুম খুঁজে, কিন্তু নাফিস রুমের কোথাও নেই। শোয়া থেকে উঠে চারপাশে খুঁজতে থাকে নাফিসকে। হঠাৎ আনিশার মনে হয় ব্যালকনিতে থাকতে পারে। ব্যালকনিতে এসে দেখে নাফিস আকাশের দিকে তাকিয়ে আছে। কাছে গিয়ে পাশে দাঁড়িয়ে দেখে নাফিস সিগারেট খাচ্ছে, আর চোখের পানি শুকিয়ে গালের দাগ হয়ে আছে। নাফিসের কাঁধে হাত রাখতে নাফিস পাশে তাকায়। খুনখুন কণ্ঠে আনিশা বলে, কি হয়েছে তোমার? এত রাতে না ঘুমিয়ে এখানে কি করছো? অতীতের কথা মনে পড়ে গেছে। তুমি উঠে আসলে কেন? তোমাকে পাশে না পেয়ে খুঁজতে খুঁজতে এখানে আসলাম। তুমি আবার এইসব ছাইপাশ খাচ্ছ? চাইলেও ছাড়তে পারবো না, না তো তোমাকে আর না ওই সিগারেটকে। তোমরা দুজনেই তো আসো আমার জীবনে, একটাকে ছাড়াও আমি বাঁচতে পারবো না। আমি তো এই নাফিসকে চাইনি। আমি তো আমার সেই সহজ সরল নাফিসকে চাই, যার সহজ সরল মুখ দেখে আমি তাকে ভালোবেসেছিলাম। এই সমাজের মানুষগুলো সেই নাফিসকে মেরে ফেলেছে আনিশা। সহজ সরল মানুষ এই সমাজে, এই পৃথিবীতে কোনো জায়গা নেই। সমাজ যেমন নিজেকে তেমন করেই গড়ে নিতে হয়, এটা এই সমাজের মানুষই আমাকে শিখিয়েছে। অনেক রাত হয়েছে, চলো ঘুমাবে। তুমি ঘুমিয়ে পড়ো, আমার ঘুম আসবে না।
কিভাবে ঘুম না আসে আমিও দেখব। তুমি সবার দাদা হতে পারো, কিন্তু আমার সাথে এই দাদাগিরি চলবে না। এসো আমার সাথে। এটা অবশ্য আনিশা ঠিকই বলেছে। ছেলেরা সবখানে বাদ খুলে বউয়ের কাছে কিন্তু ভেজা বিড়াল হয়ে যায়। কি বলেন বিবাহিত ভাইরা? সে যাই হোক, গল্প জানতা বলেই আনিশা নাফিসের হাত ধরে টেনে রুমে নিয়ে আসে। নাফিসকে বেডে শুয়ে দিয়ে আনিশা নাফিসের বুকের উপর শুয়ে পড়ে। নিজের হাতে নাফিসের দুই হাত ধরে নিজের পেটের উপর রেখে বলে, শক্ত করে জড়িয়ে ধরো আমাকে। এত কাছে আসলে আমার কিন্তু ফিলিংস চলে আসবে, তখন আমি অন্য কিছু করতে শুরু করব। আমি কি তোমাকে বারণ করেছি নাকি? তোমার বিয়ে করা বউ আমি, যা ইচ্ছে তাই করতে পারো। তাহলে আর লেট করে লাভ নেই, কাজ শুরু করে দেই। বলি নাফিস আনিশাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে। এরপর আনিশার গোলাপি ঠোঁটের সাথে নিজের ঠোঁট মিশিয়ে দেয়। বেশ অনেকটা সময় একে অপরের ঠোঁটে পুষতে থাকে। একটু পর ঠোঁট ছেড়ে দিয়ে দুজন দুজনার নাকে নাক রেখে বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আনিসের মাঝি আবার হুট করে নাফিসের ঠোঁটে কিস করতে শুরু করে। কিছু সময় পর ঠোঁট ছেড়ে দিয়ে নাফিসের ঘাড়ে গলায় কিস করতে শুরু করে। কিছু সময় পর এক এক করে নাফিসের শার্টের বাটন খুলতে শুরু করে। ধীরে ধীরে সব বাটন খুলে নাফিসের বুকে কিস করতে থাকে। কিছু সময় পর নাফিস আনিশাকে শক্ত করে জড়িয়ে ধরে নিচে শুয়ে দেয়। আনিশার উপরে শুয়ে ঘাড়ের গলায় কিস করতে থাকে। আনিশা নিজের পায়ের সাথে নিজে পা তুলতে থাকে। দুই হাতে নাফিসের টি শার্ট খামচে ধরে আছে। ধীরে ধীরে দুজন ডুবে যায় দুজনের আছে। আমাদের আতঙ্কের নাম হয়ে উঠেছিল নাফিস। শালা একটা গাদা, বোকাশোকা ছেলে। এখন আমার মৃত্যুর কারণ হয়ে উঠেছে। ভয়ে ঠিকমতো ঘুমাতে পারি না, কখন জানি এসে শরীর থেকে মাথা আলাদা করে দেয়। তখনই আমি আপনাকে বলেছিলাম শালাকে শেষ করে দেই। আপনি বলেছিলেন বলদটাকে মেরে লাভ নেই, এখন সেই বুলের মাসুল দিতে থাকুন। আরে কে জানতো সেদিনে সে বলদ আজকে এত বড় মাস্তান হয়ে উঠবে। ওর এই লাফালাফি সব কিছু ওই শালা শামীম চৌধুরীর জন্য। সে যা বলছেন, একটা সাদামাটা ছেলেকে এই ঢাকা শহরের টপ মাস্তান বানিয়ে ফেলেছে, আর নিজেও কোটি কোটি টাকা বানিয়ে ফেলেছে ওর মাধ্যমে। আমার তো এখনো গায়ের লোম দাঁড়িয়ে যায় রনি মিয়ার লাশের চেহারার কথা মনে পড়লে। কি নির্মমভাবেই মারছে তারে। দিলেন তো আবার সেই পুরনো কথা বলে ভয় লাগিয়ে। সেই কথা মনে পড়লে আমার প্যান ভিজে যায় এখনো। শালার জন্য আমাদের সব ব্যবসা বন্ধ হয়ে গেছে। যেটাই করতে চাই সব কিছু লুটপাট করে নিয়ে যায়। আমাদের ব্যবসার মাল নিয়ে এখন শামীম চৌধুরী হয়ে গেছে এই শহরের কিং। শামীম চৌধুরী শালার সব সময় আমাদের কাছে মাল বিক্রি করত, এখন নিজেই হয়ে উঠেছে এত বড় ব্যবসায়ী। সবই আমাদের কপাল। কেন যে সেদিন ওই বদলকে আমাদের কাজে লাগিয়েছিলাম, কি তার ফল ভুক্ত হচ্ছে। এইভাবে সব কিছু বন্ধ করে বসে থাকলে তো না খেয়ে মরতে হবে। তুই একটা কাজ কর, উসমান খানের সাথে যোগাযোগ কর। যদি সে আমাদের সাথে ব্যবসা করতে রাজি হয় তাহলে আমাদের আর কেউ আটকাতে পারবে না। উসমান খানের কাছে আজ পর্যন্ত কেউই পৌঁছাতে পারেনি তার ক্ষতি করার জন্য। আর উসমান খান যাদের সাথে কাজ করে তাদেরও কিছু হতে দেয় না। ওসমান খান তো কোটি কোটি টাকার বিজনেস করে, আমরা কি করে তার সাথে কাজ করব? এত টাকা কোথায় পাবো আমরা? টাকার চিন্তা আমার, তুই শুধু কাজটা কর। ঠিক আছে, আপনি যখন বলছেন আমি দেখি কি করা যায়। আজকে বিকেলে আমি উসমানের সাথে দেখা করতে যাব। এই কার্ডটা নিয়ে যাবি, তাহলে আর কেউ তোকে বাধা দিবে না। একটা কার্ড পকেট থেকে বের করে আলী মিয়া স্বপনের হাতে দেয়। স্বপন কার্ডটা উল্টে পাল্টে দেখে বলে, কিসের কার্ড এটা? রনি মিয়া আমারে দিছিল এই কার্ড, আমার দেখা করার কথা ছিল। এটা উসমান খানের বিজনেস কার্ড। এই কার্ড যার কাছে থাকে উসমান খান তার সাথে কাজ করতে রাজি হয়। কিন্তু আমি দেখা করার আগে রনি মিয়ার খেয়াল খতম করে দেয় ওই শালা নাফিস। এরপর আর আমারও সাহস হয়ে ওঠেনি উসমান খানের কাছে যাওয়ার। ঠিক আছে, আমি তাহলে আজ বিকেলে যাচ্ছি। আচ্ছা, আপনি যে বললেন আমাদের লোক নাফিসের পিছনে লাগিয়ে দিয়েছেন, সেই তো এখনো কোনো খবর দেয়নি। কিছু কি করতে পারলো? এত অধৈর্য হলে কিভাবে হবে? নাফিস গভীর জলের মাছ, ওকে ধরার জন্য একটা সময় তো লাগবেই। বাট আমি পুরোপুরি নিশ্চিত যে কাজ হয়ে যাবে, হয়তো একটু লেট হবে। তাহলে আর কি, অপেক্ষা করতে থাকি।
আচ্ছা উঠি এখন, কাজ শেষে আপনাকে কল করব। বলি স্বপন বসা থেকে উঠে চলে যায় আকিব মিয়ার বাসা থেকে। অন্যদিকে পায়ের উপর পাতলে বসে আছে নাফিস। শামীম চৌধুরী বসে আছে তার সামনে। নাফিসের মুখে জ্বলন্ত সিগারেটটা হাতে দু আঙ্গুলে রেখে ঘাড় বাঁকিয়ে নাফিস বলে, বাকি দুজনের খবর পেয়েছেন? আমি সবখানে খবর লাগিয়ে রেখেছি, তুমি চিন্তা করো না। ওরা যে গর্তেই লুকিয়ে থাক, ঠিক আমি ওদের খুঁজে তোমার সামনে নিয়ে আসবো। আমি না শুনতে পছন্দ করি না, এটা আপনি ভালো করে জানেন। আপনার সকল কাজ আমি করে দেই, আর আমার কাজ না হলে আমি কি করতে পারি সেটা আপনার ভালো করেই জানা আছে। নাফিস, শুধু শুধু উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। আর এটা ভুলে যেও না তুমি, তোমাকে আজকের এই নাফিস আমি বানিয়েছি। মনে করে দেখো, আগে কি ছিলে তুমি, আর এখন কি হয়েছো তুমি। আজ তোমার নামে যে আতঙ্ক ছড়িয়েছে সেটা কিন্তু আমারই জন্য। তার জন্য আপনার সকল কাজ আমি করি, আর আপনি আমাকে ভালো মানুষ বানাননি যে এত গর্ব করে বলছেন এসব। বানিয়েছেন তো মাস্তান। সেটা তোমার ইচ্ছেতে, তুমি প্রতিশোধ নিতে চাইছিলে। তোমার কি মনে হয় তুমি আগের নাফিস থাকলে প্রতিশোধ নিতে পারতে? কখনোই পারতে না। আপনি কি আমার সাথে ঝামেলা করতে চাইছেন? আমার সাথে ঝামেলা করলে কি হতে পারে সেটা জানেন তো? কি শুরু করলেন আপনারা? নিজেদের মাঝে কেন শুধু শুধু ঝামেলা করছেন? আমি নাফিস ভাই, তোমার হাতে এর আগে তো রনিকে তুলে দেওয়া হয়েছিল, তাই না? রনিকে এভাবে মারার পরে তোমার মনে হয় ওর সাথে লোকজন খোলা হাওয়ায় ঘুরে বেড়াবে? তোমার ভয় আর আতঙ্কে কোথাও তো পালিয়ে আছে, আর সেখান থেকে খুঁজে বের করতে তো একটু সময় লাগবেই, তাই না? সেটাই আমি বোঝাতে চাইছি ওকে, কিন্তু ও কি বোঝার জন্য প্রস্তুত আছে? শুধু উল্টাপাল্টা কথা বলে যাচ্ছে। নাফিস ভাই, আজকে আমাদের ওপর অনেক বড় একটা কাজের দায়িত্ব পড়েছে, আর তুমি সেটা নিয়ে না ভেবে ঝামেলা করে যাচ্ছ। আব্বে, এই বাপকে জ্ঞান দিস না। কখন কি করতে হবে সেটাই নাফিজের খুব ভালো করেই জানা আছে। আমি আসছি এখন, সময় মতো মাল আপনার গোডাউনে পৌঁছে যাবে। এখানে পুরো 5 লাখ টাকা আছে, নিয়ে যা টাকাগুলো, চাইলে গুনে নিতে পারিস। এখনো পর্যন্ত আপনার দেওয়া টাকা আমি গুনেছি। যে আজকে তার প্রয়োজন হবে, মাহিম টাকাগুলো আমার গাড়িতে নিয়ে রেখে আয়। মাহিম মাথা নেড়ে টেবিলের উপরে রাখা টাকার ব্যাগটা হাতে নিয়ে বাসা থেকে বের হয়ে আসে। কথা মতো নাফিসের গাড়িতে ব্যাগটা রেখে গাড়ির দরজা বন্ধ করে দেয়। তখনই তার সামনে এসে দাঁড়ায় আলোকে দেখে মাহিম বলে, কাজ হয়ে গেছে। পুরো কাজ কমপ্লিট, এখন শুধু সময়ের অপেক্ষা। কোনো রকম ভুল হলে আমরা কেউ কিন্তু বাঁচবো না। ফুল হওয়ার কোনো চান্স নেই, আমরা এবার সফল হবই। আচ্ছা, তুমি এখন এখান থেকে চলে যাও, তোমাকে কেউ দেখার আগে। রাতে আসবে তো? খুব কাছে পেতে ইচ্ছে করছে তোমাকে আজকে। আজকে পারবো না, নাফিস ভাইয়ের সাথে আজকে এক জায়গায় যেতে হবে, খুব গুরুত্বপূর্ণ একটা কাজ আছে। তুমি সব সময় এমন করো, আমি যখনই তোমাকে কাছে পেতে চাই তখনই তুমি এসব বলো, আর যখন তুমি আমাকে কাছে ডাকো আমি তো সাথে সাথে চলে আসি। এত অধৈর্য হলে কিভাবে চলবে বেবি? আমার তো ইচ্ছে করে তোমাকে কাছে পেতে, কিন্তু কি করব বলো? শামীম স্যার একটা কাজ দিয়েছে, নাফিস ভাইয়ের সাথে তো আমি সব সময়ই যাই। ঠিক আছে, তাহলে আর শেষ করে সোজা আমার বাসায় চলে আসো, তখন না হয় হবে। ঠিক আছে বেবি, তাই হবে। তুমি এখন তাড়াতাড়ি এখান থেকে সরে যাও। আলো ঠিক আছে বলে সেখান থেকে চলে যায়। মাহিমও বাসার ভেতরে চলে আসে। মাহিম বাসার ভেতরে আসতেই নাফিস বলে, কিরে, একটা ব্যাগ রাখতে তোর এত সময় লাগে? একটু ওয়াশরুম হয়ে আসলাম ভাই। আজকাল মাইমের খুব ঘন ঘনই ওয়াশরুম পায় নাফিস। সময় থাকতেই বিয়ে করে ফেল, নয়তো পরে বউয়ের চাহিদা মেটাতে পারবি না। কি যে বলেন না আপনি ভাই। আমি তাহলে উঠি এখন। আর মাহিম, সময় মতো জায়গায় পৌঁছে যাস, আমার যেন কল করতে না হয়। 1 সেকেন্ডও লেট হবে না ভাই। আরো কিছু না বলে নাফিস বসা থেকে উঠে দাঁড়ায়। টেবিলের উপরে তার খুলে রাখা সানগ্লাসটা হাতে নিয়ে পড়ে নেয়। পকেটে 2 হাত রেখে শামীম চৌধুরীর বাসা থেকে বেরিয়ে যায়। গাড়ির দরজাটা খুলে গাড়িতে উঠে বসে। এরপর গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করে। অন্যদিকে মাহিম চৌধুরী শামীম চৌধুরীকে উদ্দেশ্য করে বলে, একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করেন। কিছু মনে করার মতো বললে তো মনে করবই। না, বলছিলাম এতটা নাফিসকে বিশ্বাস করা কি ঠিক হচ্ছে? এই যে এত বড় বড় ডিল ওর হাতে তুলে দিচ্ছেন, যদি কখনো টাকার লোভে পড়ে আপনার সাথে বেইমানি করে ফেলে। হা, তুই এখনো মানুষ চিনতে পারিসনি মাহিম। আমি নাফিসকে নিজের চাইতেও বেশি বিশ্বাস করি।
এত বিশ্বাস আমি আমার চোখকেও করি না, যতটা বিশ্বাস আমি নাফিসকে করি। আজ প্রথম এই কথা বলছিস, তাই ভুল মনে করে মাফ করে দিলাম। এরপর যদি নাফিস সম্পর্কে একটা উল্টাপাল্টা কথা বলতে শুনি তোকে, তাহলে তোকে সোজা কবরে পাঠিয়ে দেবো, সেটাও কাফন ছাড়া। মাহিম ভয়ে শুকনো ঢোক গিলে শামীম চৌধুরীর কথা শুনে শামীম চৌধুরী মাহিমের দিকে রাগে চোখে তাকিয়ে থাকে, সোজা উপরে চলে যায়। এইদিকে কিছুটা রাস্তা আসার পর হঠাৎ নাফিস গাড়ি ব্রেক করে। গাড়ির মধ্যে কিছুটা খুঁজে না পেয়ে গাড়ি থেকে নেমে একটা ফাঁকা জায়গায় যায়। আশেপাশে তাকিয়ে দেখে কেউ নেই। প্যান্টের চেন খুলে হিসু করতে শুরু করে। আসলে তখন গাড়িতে বোতল খুঁজতেছিল। হিসু করা শেষ করে মাত্র প্যান্টের চেন লাগিয়ে যখনই সামনের দিকে হাঁটতে যাবে তার আগেই তার গাড়িটা উড়ে যায় বিকট এক শব্দ। নাফিস চোখ বন্ধ করে ফেলে। আসলে শব্দটা বোমের হয়েছে। গাড়িটা রাস্তায় আছড়ে পড়ে। মুহূর্তেই সেখানে মানুষের ভিড় জমে যায়। নাফিসের চোখ রক্তবর্ণ ধারণ করে। মাহিম ড্রয়িং রুমে বসে কারোর সাথে মোবাইলে কথা বলছে, তখনই কলিং বেল বেজে ওঠে। গিয়ে দরজা খুলে দেখে নাফিস দাঁড়িয়ে আছে, চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। মাহিম নাফিসের চোখের দিকে তাকিয়ে ভয় পেছনে সরে যায়। কাঁপা কাঁপা কণ্ঠে বলে, ভাই আপনি? আর এই অবস্থা কেন আপনার? শামীম চৌধুরী কোথায়? স্যার তো পড়ে আছে, কিন্তু আপনার এই অবস্থা কেন ভাই? মাহিমকে ধাক্কা দিয়ে সরিয়ে নাফিস বাসার ভেতরে ঢুকে পড়ে। চিৎকার করে শামীম চৌধুরীকে ডাকতে থাকে, এই শামীম চৌধুরী কোথায়? তুই বের হয়ে আয়, আজ আমি তোকে ছাড়বো না। এসব কি ভাই? আপনি স্যারকে তুই তোকারি করছেন কেন? নাফিস মাহিমের গলা শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে বলতে থাকে, একদম দালালি করবি না। আর একটা কথা বললে তোকে আগে এই পৃথিবী থেকে বিদায় করব। আর একটু শক্ত করে চাপ দিলে কথা বলার শক্তি তো দূরের কথা, নিঃশ্বাসটুকু নেওয়ারও সময় পাবি না। শামীম চৌধুরী দৌড়ে নিচে এসে নাফিসের হাত থেকে মাহিমকে ছাড়িয়ে নেয়। এরপর নাফিসের দিকে রাগে চোখে তাকিয়ে বলে, নাফিস কি করছো তুমি? এগুলো মেরে ফেলবে ওকে তুমি। আমি এখানে ওকে নয়, তোকে মারার জন্য এসেছি। আজ আমি তোকে মেরে ফেলবো শামীম চৌধুরী। ছোট লোকের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে তুই তুকারি করে বলছিস? ছোট লোকের বাচ্চা ভুলে গেছিস তুই? তোকে রাস্তা থেকে আমি তুলে এনে আজকে নাফিস বানিয়েছি। তোর মতো নাফিসকে আমি দিন রাতে তৈরি করতে পারি। তোকে যেমন আমি তৈরি করেছি, তেমনি তোকেও আমি শেষ করতে পারি। সেটার চেষ্টাই তো করেছিলি, কিন্তু সেটা হয়নি। আমার মারার জন্য তুই আমার গাড়িতে বোমা সেট করেছিলি, কিন্তু আমার কিছুই হয়নি। আমাকে মারার চেষ্টা তোকে সারা জীবন করেই যেতে হবে, কিন্তু আমাকে মারার স্বপ্ন তোর কখনো পূরণ হবে না শামীম চৌধুরী। তোকে মারার জন্য আমি তোর গাড়িতে বোমা সেট করেছি। নাফিস, মিথ্যা অপবাদ আমাকে দিবি না। তোকে আমি কেন মারতে যাব? সেটা তো তুই ভালো করেই জানিস কেন আমাকে মারতে চেয়েছিলি। তুই টাকার কথা বলে ব্রিফকেসে যে বোমা রেখেছিলি সেটা আমার বোঝা হয়ে গেছে। এসব তুমি কি বলছো ভাই? তুমি শুধু শুধু স্যারকে সন্দেহ করছো। স্যার কেন তোমাকে মারতে যাবে? আর আমি তো হাতে করে ব্রিটকেস নিয়ে গেলাম। কত ঝাঁকি লাগলো ব্রিটকেসে। যদি বোম থাকতো তাহলে তখনই তো ফেটে যাওয়ার কথা ছিল। এই কাজ অন্য কারো হবে ভাই। একদম চুপ। তোরা সব একই রকম। আমাকে সরিয়ে দিতে পারলেই সবকিছু তোদের। তোরা জানিস ভালো করে তোদের যে লোকজন ভয় পায় সেটা আমি তোদের সাথেই আসি বলে। আর আমাকে মারতে পারলে তোরা হয়ে যাবে এই শহরের টপ মাস্টার। নিজেদের ইচ্ছে মতো সবাইকে লুটতে পারবে, সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি। মুখে লাগাম দিয়ে কথা বল নাফিস, নয়তো জীবন নিয়ে বাসায় ফিরে যেতে পারবি না। এই নাফিজের জীবন কেড়ে নেয় এমন সস্তা মাস্তান এখনো কোনো মার জন্ম দেয়নি শামীম চৌধুরী। আমি এখন সেই আগের নাফিস নেই যাকে চাইলে শেষ করে দিতে পারবি। শেষবারের মতো তোকে ছেড়ে দিয়ে গেলাম। এরপর যদি ভুল করে আমার রাস্তায় আসার চেষ্টা করিস কিংবা আমাকে শেষ করার মতো ভুল করেও দেখিস, তাহলে তোর মাথায় আমাকে শেষ করার চিন্তা আসার আগেই আমি তোকে শেষ করে দেব, কথাটা মনে রাখিস। শামীম চৌধুরীকে আর কিছু বলার সুযোগ না দিয়ে নাফিস বাসা থেকে বের হয়ে যায়। শামীম চৌধুরী সোফায় বসে চোখ বন্ধ করে গভীর চিন্তায় ডুবে যায়। মাহিম শামীম চৌধুরীর পাশে দাঁড়িয়ে ছোট্ট কণ্ঠে বলে, স্যার দেখলেন তো, এতদিন দুধ কলা দিয়ে সাপ পুষেছিলেন। আমি এই জন্য আপনাকে আগেই সাবধান করেছিলাম ওকে এতটা বিশ্বাস না করতে। জাস্ট শাট আপ। খবর গা তাড়াতাড়ি। কে নাফিসকে মারার জন্য ওর গাড়িতে বোমা সেট করেছে? আমি যদি একবার জানতে পারি কে নাফিসকে মারার চেষ্টা করেছে, আমি তাকে এই পৃথিবী থেকে বিদায় করে দেব। আমার সামনে দাঁড়িয়ে না থেকে যা গিয়ে খবর নেই। জি স্যার, আমি এখনই যাচ্ছি।
বলেই মাহিন বাসা থেকে বের হয়ে যায়। শামীম চৌধুরী চোখ বন্ধ করে সোফায় হেলান দিয়ে বসে থাকে। অন্যদিকে স্বপন আলিমের দেয়া কাঠ নিয়ে ওসমান খানের গোডাউনের সামনে দাঁড়িয়ে আছে। ওসমান খানের অ্যাসিস্ট্যান্ট পরে স্বপনকে দেখে বলে, কে তুই? কাকে চাই? স্বপন কিছু না বলে পকেট থেকে কাঠটা বের করে পরীকে দেখায়। পরী কাঠটা হাতে নিয়ে স্বপনের দিকে তাকিয়ে বলে, এই কার্ড তোকে কে দিয়েছে? এর আগে তো কখনো তোর এই থোবরা দেখেছি বলে মনে হয় না। এখন থেকে রোজ দেখবেন ওসমান খানের সাথে ব্যবসা করার জন্য কথা বলতে এসেছি। ভিতরে যেতে পারি এখন? এত তাড়া কিসের? সোজা হয়ে দাঁড়া এখানে। স্বপন কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। পরী স্বপনকে চেকিং করার জন্য কোমরে হাত রাখতে স্বপন লাফিয়ে ওঠে। পরীর আগে চোখে স্বপনের দিকে তাকিয়ে বলে, এই শালা, এত লাফালাফি করছিস কেন? সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে বললাম না তোকে? আর আমি কি করব, সুসুই লাগে তো। তোর এমন জায়গায় লাথি দিব সুড়সুড়ি বের হয়ে যাবে। সোজা হয়ে দাঁড়া। পরীর কথা শুনে স্বপন ভয়ে শুকনো ঢোক তুলে চুপচাপ সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। পরী স্বপনকে চেকিং করে শেষে পেছনে আসতে বলে। গোডাউনের পেছনে যেতেই দেখে একটা রাজকীয় চেয়ারে রাজার বসে আছে ওসমান খান। ওসমান খান সামনের দিকে তাকিয়ে দেখে পরীর সাথে একটা অচেনা লোক দাঁড়িয়ে আছে। ওসমান খান পরীকে জিজ্ঞেস করে, পরীর তোমার সাথে নয়া মালটা কেডা? নয়া মাল আপনার সাথে ব্যবসা করার জন্য এসেছে বস। সাথে আপনার কার্ডও আছে। মালটারে ভিতরে লইয়া হো। পরী স্বপনকে নিয়ে ওসমান খানের সামনে যায়। ওসমান খান কিছু সময় স্বপনের দিকে তাকিয়ে থেকে বলে, নাম কি তোর? আর আমার কার্ড তোর কাছে আসলো কই থেকে? জি, আমার নাম স্বপন। আপনার কাছে আমাকে আলিম পাঠিয়েছে। এই দেখি আরেক নমুনা। আলিম কেঠা? রনি, আলিম আর আমরা একসাথে ব্যবসা করতাম। হঠাৎ করে নাফিস নামের একটা ছেলে আমাদের সকল ব্যবসা বন্ধ করে দিয়েছে। ওর জন্য নিঃশ্বাসও ফেলতে পারছি না। আচ্ছা, তুমি চাইলে রনির লোক। আমিও শুনছি ওই নাসির নামের পোলারা নাকি খুব ডেঞ্জারাস। তোমার আর এখন কোনো ভয় নাই। তোমার কাছে যখন আমার কার্ড আছে আর তুমি রনির লোক, তখন আমি তোমার লগে ব্যবসা করুম। কিন্তু আমার ব্যবসাটা কি জানো তো? সব কিছু জেনে আপনার কাছে আসছি। আমরাও আগে এইসবের ব্যবসায়ী করতাম। তাইলে তো ওয়াই গেল। লও দিলাম তোমার ব্যবসা। তুমি কতটা বিশ্বাসী সেইটা আজকাই প্রমাণ হইয়া যাক। 5 কোটি টাকার মাল আইব আইজা, সেই হান্তনে 50 লাখ তোমার। তই একটা কথা মনে রাখো, আমার লগে যারা আজ পর্যন্ত বেইমানি করতে, তারা কেউই কিন্তু এই পৃথিবীতে বাইসা না। হয় আমি তাগরে এই পৃথিবী থেকে বিদায় কইরা দিছি, নয়তো আমার ডরে নিজেরাই নিজে গা মাইরা। ওই যে তোমাকে শুদ্ধ ভাষায় কি জানি কয়, মনে পড়ছে, সুইসাইড করছে। আপনি আমাদের পুরোপুরি বিশ্বাস করতে পারেন। শুধু আপনার কাছে আমরা একটু সিকিউরিটি চাই। ওই নাফিদের থেকে আমাদের একটু বাঁচাবেন। কি আকাম করছো তোমার ওই পোলার লগে? আমি তো শুনছি ওই পোলা তার প্রতিশোধ নেয়ার লাইগা রংবাজ হইছে। সময় হলে সব কিছু বলবো আপনাকে, বাট আমাদের একটু নিরাপত্তার জন্য আপনার কাছে আসা। যাও দিলাম, আজ থেকে তোমরা ওই ওসমানের লোক। আর এই শহরে কারো বাপের ক্ষমতা নাই ওসমানের লোকের গায়ে হাত তুলব। অহন যাও কামের লাইগা পড়ো। আর মনে রাখো মিয়া, 5 কোটি টাকার মাল। যদি কোনো রকম উল্টা পাল্টা করছো, তাহলে ওই পোলানা আমি তোমাগো সোজা উপরে পাঠাই দিমো। ওই পরি। ইয়েস বস। আমার কেমন কেমন লাগতাছে। রুমে গিয়া বিদেশি মাইয়াগো লাহান রেডি হইয়া নে। আমি আইতাছি। আজকা তোরে লইয়া চাঁদের দেশে যাইমো। ঠিক আছে বস, আপনি আহেন। আমি কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে পারি না। আপনি তো জানেন, যখন আপনার মুড হয় আমি পাগল পাগল হইয়া যাই। তুমি যাও জানেমান, আমি এখনই আইতাছি। ওই মিয়া স্বপন, তুমি চাইয়া রইছো কেল্লা? যাও কামে লাইগা পড়ো। স্বপন কিছু না বলে চুপচাপ সেখান থেকে বের হয়ে যায়। ওসমান খান স্বপনের সাথে 2 জন লোক পাঠায়। অন্যদিকে পরে চলে যায় একটা রুমে। ওসমান খান শরীরটা ছাকাতে ছাকাতে বলে, আজকে আমি কুতকুত খেলমু, দেখবো সবাই চাইয়া আহা। ওসমান খান নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ায়। সবাই মাথা নিচু করে ফেলে। এইদিকে মাহিন আলোর বাসার দরজায় নক করে। আলো মাত্র ড্রেস চেঞ্জ করে গোসল করার জন্য ওয়াশরুমে যাচ্ছিল। কেউ দরজা নক করায় ভয় পেয়ে যায়।
দরজার কাছে গিয়ে কাঁপা কাঁপা হাতে দরজা খুলে দেখে মাহিম রাগী চোখে তাকিয়ে আছে তার দিকে। মাহিমকে দেখে আলো প্রথমে খুশি হলেও মাহিমের রাগী চোখে দেখে ভয় পেয়ে পিছনে সরতে যায় 2 কদম। মাহিম বাসার ভিতরে প্রবেশ করে আলোর গলা চেপে ধরে দাঁত কিরমির করে বলতে থাকে, একটা কাজও তোকে দিয়ে ঠিক মতো হয় না। তোকে কি করতে বলেছিলাম আর তুই কি করলি? আমার বাবার খুনি এখনো বেঁচে আছে। ও যদি সব কিছু জানতে পারে তাহলে আমাকে বাঁচতে দেবে না। তোর একটা ভুলের জন্য আমার এত সুন্দর সাজানো প্ল্যানটা মাটি হয়ে গেল। তোকে আমি মেরে ফেলবো। আলো মাহিমকে ধাক্কা দিয়ে নিজে থেকে দূরে সরিয়ে বড় বড় নিঃশ্বাস ফেলতে থাকে। একটু পর চেঁচিয়ে বলে ওঠে, হাই রে বেমান, হাই রে বেমান, তোর জন্য আমি এত কিছু করলাম আর তুই আমাকে মারতে চাইছিস। আমি আমার কাজ ঠিক মতোই করেছি। তুই যদি তোর কাজ ঠিক মতো করিস তাহলে আমার বাবার খুনি এখনো বেঁচে আছে কি করে? সেটা আমার জানার কথা নয়। তুমি আমাকে যা করতে বলেছো আমি তাই করেছি। আহ, এত সুন্দর সাজানো গোছানো প্ল্যানটা নষ্ট হয়ে গেল। শালা কুত্তা রুহু। আলো মাহিমের কাছে এসে মাহিমকে জড়িয়ে ধরে বলে, এত টেনশন কেন নিচ্ছ বেবি? আজ বেঁচে গেছে তো কি হয়েছে, এরপর আরও সুযোগ আসবে, তখন আমরা ঠিকই ওকে মেরে ফেলবো। আমাকে ছাড়ো, আমার এখন তোমার সাথে রোমান্স করার মন নেই। আমি ভাবছি ও এখন কি করবে। ও চুপ করে থাকার মতো লোক নয়, ঠিকই খুঁজে বের করবে কে ছিল এর পেছনে। বেবি এমন করছো কেন? এসে যখন পড়েছো আবার শরীরের তৃষ্ণা মিটিয়ে দাও। কতদিন হয়ে গেছে তোমাকে কাছে পাই না, আমি তো আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না বেবি। বলে আলো মাহিমকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দেয় আর নিজে শুয়ে পড়ে মাহিমের উপরে। মাহিম ছোটার জন্য কোনো চেষ্টা না করে চুপচাপ শুয়ে আছে। আলো বুঝতে পারে মাহিমের সম্মতি রয়েছে, তাই সে মাহিমের মাঝে ডুবে যেতে শুরু করে। অন্যদিকে নাফিস সোফায় বসে আছে, চোখ মুখ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে তার। আনিশা নাফিসের এমন করে বসে থাকতে দেখে পাশে বসে নাফিসের দুগালে হাত রেখে নিজের দিকে মুখোমুখি করে বলে, কি হয়েছে তোমার? এতটা রেগে আছো কেন? আমার কাছ থেকে একটু দূরে থাকো এখন, নয়তো উল্টাপাল্টা কি করে বসবো তোমার সাথে। আমি তোমার থেকে দূরে যাব না। কি হয়েছে বলো আমাকে। নাফিস আনিশাকে ধাক্কা দিতেই আনিশা নিচে ছিটকে পড়ে। টেবিলের কোনায় মাথা লেগে মুহূর্তেই কপাল থেকে রক্ত বের হয়ে যায়। আনিশার কপালে রক্ত দেখে নাফিস থ হয়ে যায়। তাড়াতাড়ি আনিশাকে ধরে তুলে সোফায় বসিয়ে দেয়। এরপর দৌড়ে গিয়ে ড্রেসিং করার জন্য তুলো আর সাবলন নিয়ে আসে। আনিশা পায়ের কাছে নিচে মেঝেতে বসে তুলোতে সাবলন দিয়ে কাটা জায়গা থেকে রক্ত পরিষ্কার করতে করতে বলে, বললাম তোমাকে শুনলে না, এখন ব্যথা পেলে তো কষ্ট হচ্ছে তোমার, তাই না? তোমার দেওয়া সকল আঘাত কষ্ট আমি সহ্য করতে পারি না প্লিজ, কিন্তু তোমাকে কষ্ট দেখতে পারি না। আর আজকাল তোমাকে আমি বুঝতেও পারি না। সেই আগের তুমি কোথায় হারিয়ে গেলি, তাকে আমি খুঁজে বেড়াই সারাক্ষণ, কিন্তু তাকে আমি খুঁজে পাই না। সময় মানুষকে বদলে দেয় আনিশা, আমিও বদলে ফেলেছি সময়ের সাথে নিজেকে। যে তোমাকে আমি চিনতাম সেই তুমি এখন আর নেই। মৌসুমি হাওয়ার মতো বদলে ফেলেছ নিজেকে। ঋতুর বদলে যাওয়া মেনে নেওয়া মন, কিন্তু মানুষ বদলে গেলে ভীষণ কষ্ট। তুমি হয়তো ভুলে গেছো আমার সাথে কি হয়েছে, কি করেছে এই শহরের মানুষগুলো আমার সাথে। তুমি কি করছো এখন তাহলে? তুমিই তো বলতে যারা খারাপ মানুষ তারা খারাপ ব্যবহার করেই, কিন্তু তুমি তো খারাপ মানুষ নও। তাহলে তুমি কেন খারাপ ব্যবহার করছো? আগের মতো হয়ে যাও না নাফিস। আমিও চাই মাঝে মাঝে হয়ে উঠে আগের মতো, কিন্তু কি বলতো, এই শহরের মানুষগুলো আমাকে এমন কঠিন করে তৈরি করে দিয়েছে, আমার না ঠিক মনে নেই আমি ছিলাম কেমন আগে। এসব ছাড়ো, রুমে গিয়ে রেস্ট করো, আমার একটু কাজ আছে। এখনই তো আসলে, আবার এখন কোথায় যাবে? ফিরে এসে বলবো, তুমি গিয়ে রেস্ট করো। বলি নাফিস বসা থেকে উঠে বাসার বাহিরেই চলে যায়। বাইক নিয়ে চলে আসে একটা নদীর পাড়ে। এক পাশে বাইক পার্ক করে নদীর তীরে গিয়ে বসে পড়ে। নদীর পানির দিকে তাকিয়ে চোখের পানি ছেড়ে দেয়, একা একাই বলতে থাকে, আমার এই 4 আঙ্গুলের কপালেতে সুখ লেখা নেই। উনি হয়তো ভুলে গেছে সুখ আমার কপালে লেখার জন্য। এই পৃথিবীতে এত মানুষ আছে, কিন্তু কেউ মনের মতো হলো না। যারা আমি বিশ্বাস করি সেই ভাঙে আমার এই বুক।
আমার বুকের ভেতরে সবসময় ঘুরতে থাকে অন্তর ভাঙার যন্ত্র। না, দুঃখ আমাকে ছাড়তেই চায় না। কত রকমের সুখের মন্ত্র পড়লাম, দুঃখের কারাগারেই যেন আমার বসবাস। দুঃখের কথা কাকে বলবো আমি? আমি কাঁদলে সবাই হাসে, দেখে আমার মুখ। আমার চোখের সাগর শুকায় গেছে, আর তাতে পানি নেই। কতটা কষ্টে বেশি আছি সেটা শুধু আমিই জানি। কষ্ট আমারই আপন ঘরে বসত করে। আমার নাকি দুঃখ কষ্ট অসুখ হয়েছে। কথাগুলো বলতে বলতে চোখের পানি দিয়ে নিজের শার্ট ভিজিয়ে ফেলেছে নাফিস। চোখ বন্ধ করে পিছনে সেই সহজ সরল জীবনে ফিরে যায় অপু। তরে কেন মারমু না? তোর লাইগা রোজ রোজ মানুষের কথা শোনা লাগে আমার। তুই কি এখন বড় হস নাই? আর কত জ্বালাবি তুই আমারে? আম্মা, আম্মা, তুই কান্দিস না আম্মা। দেখিস আমি একদিন অনেক বড় হমো, আর তোকের চোখের পানি মুছে দেবো। যারা এখন আমারে বলদ কয় তারা আমারে দেইখা সালাম দেব। আম্মা, বাড়িতে চল না, আমার খুব ক্ষুধা লাগছে। আম্মা, বাদ দাও না। আমার ভাইটা সহজ সরল বইলা ওরা আমার ভাইটারে লগে এমন করে। তুমি কও, আমার ভাই কি কাউরে কষ্ট দিতে পারে? আফা, তুই বিশ্বাস কর, আমি হুদাই ওরে মারি নাই। ওই তোরে লইয়া খারাপ কথা কইছি। আমি তোর ভাইয়া হইয়া ওরে কি কিছুই কমু না? না, তুই কিছুই কবি না। আমরা যে গরিব বাবা, আর গরিবের যে কোনো অধিকার নাই অন্যায়ের প্রতিবাদ করার। তোর আম্মা যে মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে, সেইটা তুই কেন ভুইলা যাস বাবা? আমাগো আল্লাহ গরিব কেন বানাইলো আম্মা জানো আম্মা? ওই মন্ডলের মাইয়া আমার দেখলেই খালি ছোট লোক কইয়া রাহে, আর ওর জুতা পরিষ্কার করে আমার শার্ট খুইলা। কি করবি রে বাবা, আল্লাহ যে আমগো গরিব বানাইছে, আর অকালে তোর আব্বারে আমগো থেকে নিয়ে গেছে। তুই আমার মাথায় হাত দিয়া কসম কর, তুই আর কারো লগে মারামারি করবি না। তুই কান্দিস না আম্মা, তুই যা কইবি আমি তাই শুনুম। এখন বাড়িতে চল না আম্মা, আমার খুব ক্ষুধা লাগছে তো। ওই আফা, তুই কনা আম্মারে? আম্মা, চলো বাড়িতে যাই। ভাই তো কইল আর কারোর লেগে মারামারি করব না। নাদিয়া বেগম ছেলে মেয়েকে নিয়ে বাড়িতে চলে আসে। এরপর নিজ হাতে প্লেটে খাবার নিয়ে নাফিসকে খাইয়ে দিতে থাকে। নাফিস চুপচাপ মায়ের হাতে খাবার খেয়ে নেয়। খাবার শেষে নাফিস বলে, আম্মা, তোর একটা কথা কইমু? কি কবি বাবা ক? রোজ রোজ এই শাক পাতা দিয়ে ভাত খেতে ভালো লাগে না? মাঝে মাঝে তুই মাছ আনতে পারস না? যেটা হাঁপাই বাবা কাম কইরা তা দিয়া মাছ আনমু কেমনে? তারপর তোর বইনটা বড় হইতেছে না, পরে তো বিয়া দেওয়ান লাগবো, টাকার তো দরকার আছে। তুই কোনো চিন্তা করিস না আম্মা, আমি একদিন অনেক টাকা নিয়ে আমু কাম কইরা, আমরা বইনের বিয়া দিমু, গ্রামের সবাইরে দাওয়াত দিমু। আম্মা, দেখো দেখো, বিয়ের কথা হই না তোমার মায়ের মুখটা লজ্জায় লাল হইয়া গেছে। এই, তুই চুপ করবি? আম্মা ওরে কও না চুপ করতে। আচ্ছা হইছে, খাইছো, এখন গিয়া ঘুমা, একটু যা। নাফিস কিছু না বলে নিচের রুমে গিয়ে শুয়ে পড়ে। বিকেল 4টা। কামিয়া তার বান্ধবীদের নিয়ে আম বাগানে বসে আছে আর নাফিসের জন্য অপেক্ষা করছে, কিন্তু নাফিস আসতে না দেখে বিরক্ত হয়েছে। এটা দেখে কামিয়ার বান্ধবী মাহিরা বলে, কিরে, তোকে আজকে বিরক্ত লাগছে কেন? আর বারবার ওই দিকে তাকিয়ে কার আসার জন্য অপেক্ষা করছিস? ছোট লোকটা আজকে এখনো আসছে না কেন বলতো? তুই ওই হাবাগোভা নাফিসের জন্য পথ চেয়ে আছি? কিরে বান্ধবী, আবার ওই বলদের প্রেমে পড়লি নাকি? দেখ, তুই যে কি বলিস না মাহিরা, আমি প্রেমে পড়ব তাও ওই হাবাগোবাটার? ওকে জ্বালাতে আমার খুব ভালো লাগে, আর ও না এলে আমরা খাবো কিভাবে? ওই বলদরা উঠবে গাছে, পারবে আম, আর সেই আম আমরা খাবো। পরে হাত পা ভাঙবে এসে। ভাঙলে ভাঙবে, তাতে আমার কি? আমি তো আজকে ওকে দিয়েই পারাবো। কামিয়া, ওই যে বলদা আসছে, তাও আবার গান গাইতে গাইতে। সব শোকরে পার করিতে নেব আনা আনা, তোমার বেলায় নেব সখী তোমার কানের শোনা। সখী গো আমি, আবার মন্ডলের মাইয়া, নাইস, চুপচাপ চইলা যাব। নাফিস কাজ বন্ধ করে অন্যদিকে তাকিয়ে হাঁটতে থাকে। তখনই করিম মন্ডলের মেয়ে কামিয়া নাফিসকে ডাকে, ওই বলদ, এইদিকে আয়। নাফিস কিছু না বলে সামনের দিকে হাঁটতে থাকে। এটা দেখে কামিয়া রেগে যায়।
বসা থেকে উঠে দৌড়ে নাফিসের সামনে গিয়ে দাঁড়ায়। নাফিস দাঁড়িয়ে যায়। কামিয়া রাগী কণ্ঠে বলে, ছোট লোকের বাচ্চা, তোর সাহস তো কম না। তোকে আমি ডাকার পরেও তুই আমাকে এড়িয়ে চলে যাচ্ছিস। এত সাহস তোকে কে দিল? আল্লাহ দিছে। আর আপনি আমার বলদ বলদ কইয়া ডাহেন কেন? আমার নাম কি বলদ? আমার নাম নাফিস। বলদের মুখে দেখি কথা ফুটেছে। থাপড়াইয়া তোর সব দাঁত আমি ফালাই দিমু। ছোট লোকের বাচ্চা, আয় আমার সাথে। না, আমি আপনার লগে যাবো না। আমার আম্মাই আমারে বাজারে যাইতে কইছে। নাফিসের কথা শেষ হওয়ার আগেই কামিয়া নাফিসের গালে কষে থাকতে পায়। নাফিস মাটিতে পড়ে যায়। গালে হাত রেখে বাচ্চাদের মতো কাঁদতে শুরু করে। কামিয়া নাফিসের শার্টের কলার ধরে টেনে তুলে রাগে কণ্ঠে বলে, এই ছোট লোকের বাচ্চা, তোর নাটক বন্ধ কর। ভালোই ভালোই এখনো বলছি, আমার সাথে আয়, নয়তো তোর পিঠের ছাল আমি তুলে ফেলবো। আমারে আর মাইরেন না, আমি আপনার সব কথা শুনবো। কামিয়া নাফিসের গাল ছেড়ে দিয়ে তার বান্ধবীদের দিকে যেতে থাকে। নাফিস কিছু না সুযোগ পেয়ে এক দৌড়ে বাজারের দিকে যেতে থাকে। এটা দেখে কামিয়া রাগী চোখে সেই দিকে তাকিয়ে থাকে। মাহিরা বসা থেকে উঠে কামিয়ার সামনে এসে বলে, আজ আর আম খাওয়া হবে না, বলদ পালাইছে। পালিয়ে যাবে কোথায় ও? আমার সামনে ওকে আসতেই হবে। এরপর আমি ওর এমন হাল করব, ভুল করেও আর আমার কথার বাহিরে যেতে পারবে না। চল এখন বাসায় যাই। এরপর দুই বান্ধবী বাসার দিকে হাঁটতে থাকে। অন্যদিকে নাফিস বাজারে এসে তার মায়ের কথা মতো বাজার করতে থাকে। কিছু সময় পর বাজার শেষ করে বাসার দিকে হাঁটতে থাকে। রাত 10টা এখন। নাফিস খাবার খেয়ে বাড়ির উঠানে দাঁড়িয়ে আছে। তখনই সেখানে কামিয়া আসে। কামিয়াকে দেখে নাফিস ভয় শুকনো ঢোক দিল। পিছনে যাবে যাবে ভাবতেই কামিয়া নাফিসের সামনে এসে দাঁড়ায়। নাফিস ভয় ভয় বলে, আমারে মাইরেন না। আসলে তখন আম্মা বাজারে পাঠাইছিল তো, তাই আপনার কথা না শুনে চলে গেছিলাম। আর কখনো এমন হইব না। আরে বোকা, আমি তোমাকে মারতে আসিনি। তোমার সাথে দেখা করতে খুব ইচ্ছে করছিল, তাই চলে এলাম। আমার লগে দেখা করার ইচ্ছে হইলো কেন আপনার? আবার এই সিনেমার লাহান আমার প্রেমে পড়ছেন নাকি আপনি? বাহ, তুমি তো অনেক চালাক। তোমাকে সবাই শুধু শুধু বোকা বলে। আমি যে তোমার প্রেমে পড়েছি সেটা কি সুন্দর তুমি বুঝে গেলে। এইসব কথা কইয়েন না, মানুষ শুনলে আপনারা খারাপ কইব। আর আপনার আব্বা যদি শুনে তাহলে আমারে মায়েরা নদীতে ফালাই দিব। এত ভয় পাও কেন তুমি? আমি তো আছি তোমার সাথে। আমার আব্বাকে আমি বুঝাবো। শোনো, এত রাতে আমাদের একসাথে দেখলে সবাই খারাপ বলবে। কাল বিকেলে তুমি আম বাগানে চলে এসো। তোমার সাথে অনেক কথা আছে আমার। আর হ্যাঁ, কেউ যেন এই কথা না জানে। ঠিক আছে, আমি কাউরে কিছুই কমু না। আমি তাহলে এখন যাই। আর ভুলে যেও না কিন্তু কাল বিকেলে আম বাগানে আসতে। বলেই কামিয়া চলে যায়। তখনই সেখানে আনায়রা এসে নাফিসকে জিজ্ঞেস করে, কি রে ভাই, তুই কার লগে কথা কইতাছিলি? এই আফা, কার লগো না তো। আমি তো এমনি আকাশের তারা গুনতেছিলাম। আকাশের তারা গুইনা তুই শেষ করতে পারবি? অনেক রাত হইছে, আই ঘুমাবি। নাফিরা আর কিছু না বলে চুপচাপ তার বড় বোনের সাথে ঘরের ভেতরে চলে যায়। পরের দিন বিকেল 4টা। নাফিস আমবাগানে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু কামিয়া সেখানে আসেনি। নাফিস মন খারাপ করে সেখানেই বসে পড়ে। অন্যদিকে করিম মন্ডল নাফিসের বাসায় গিয়ে চিৎকার চেঁচামেচি করছে। নাদিয়া বেগম আর আনায়রা তাড়াতাড়ি ঘর থেকে বের হয়ে আসে। কি হয়েছে মন্ডল সাহেব, আপনি এই রোগ করতেছেন কেন? কেন এমন করতেছি? তোমার ওই বলদ পোলা কি করেছে জানো তুমি? আমার পোলা তো আজকে ঘর থেকে বের হয় নাই মন্ডল সাহেব। ঘর থেকে বের হয় না তোমার পলা? এই দেখো তোমার পলা আমার মায়ের আম বাগানে একা দেখতে চিঠি দিয়েছে। করিম মন্ডল হাতে থাকা চিঠিটা এগিয়ে দিয়ে নাদিয়া বেগমের কথাটা বলে। আনায়রা চিঠিটা হাতে নিয়ে পড়ে। সেখানে লেখা, আজ বিকালে 4টায় আমবাগানে চইলা আইও, আমি তোমার লাইগা অপেক্ষা করবো। কি এখন বিশ্বাস হয়েছে? আপনি হয়তো ভুইলা যাইতেছেন মন্ডল সাহেব, আমার ভাই লিখতে পড়তে পারে না। না, ভুল নাই। আর এইটা তোর ভাই লিখে নাই, কিন্তু আমার মায়ার
তুমি মাহিরারে দিয়া লিখাইছো। মাহিরা চুপ করে আছো কেন কও? হ্যাঁ আনায়ার আপা, আজ সকালে নাফিস আমার কাছে আইছিল আর কইল তার কোনো এক বন্ধুরে আসার জন্য বলবো। আমি তো আর জানতাম না এইটা কার জন্য লিখতাছে, তাই লিখা দিছি। পরে কামিয়া আমারে এইটা দেখাইলো। আর যদি এখনো বিশ্বাস না হয় চলো আমার লগে আম বাগানে, দেখবা তোমার পোলার সেহানি বসে আছে। সবাই একসাথে আম বাগানের দিকে যেতে থাকে। আম বাগানে পৌঁছে দেখে নাফিস বসে আছে আর কারোর জন্য অপেক্ষা করছে। চারপাশে বারবার তাকাচ্ছে। করিম মণ্ডল বলে, কি এখন বিশ্বাস হয়েছে তো? তোমার পোলা এতটা খারাপ সেটা আমি জানতাম না। বাপ মরা পোলা, একটু বলদ প্রকৃতি, তাই এতদিন যত অন্যায় করেছে আমি মাফ কইরা দিয়েছি, কিন্তু আজ আর মাফ করব না। তোমার পোলাই আমার মায়ের ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে করিম মণ্ডল গিয়ে সোজা নাফিসের শার্টের কলার টেনে তোলে। নাফিস করিম মণ্ডলকে দেখে ভয় শুকনো ঢোক দিলে করিম মণ্ডল নাফিসের কলার ছেড়ে গালে থাপড় দেয়। নাফিস মাটিতে পড়ে যায়। উপরে তাকিয়ে দেখে তার আম্মা আর বোন দাঁড়িয়ে আছে। নাফিস দৌড়ে গিয়ে তার আম্মার পেছনে লুকিয়ে পড়ে। নাদিয়া বেগমের চোখ থেকে পানি পড়ছে। নাফিসকে সামনে এনে ইচ্ছে মতো থাপ্পড় দিতে থাকে। নাফিস কান্না করতে করতে বলতে থাকে, আম্মা আমারে আর মাইরো না, আমি কিছুই করি নাই আম্মা, আম্মা আমারে মাইরো না। শোনো আনায়রে মা, তোমার পোলারে আমি এবারও মাফ করতে পারি, তবে আমার একটি শর্ত আছে। আপনার সব শর্তে আমি রাজি মণ্ডল সাহেব। আজকের মধ্যে তোমার পোলারে তুমি এই গ্রাম থেকে দূরে কোথাও পাঠিয়ে দেবে। তোমার পোলার ছায়াও যেন এই গ্রামে না পড়ে। তাই হইব মণ্ডল সাহেব, আপনারে অসংখ্য ধন্যবাদ। এই কুলঙ্কার হায় আমার লগে। বলি নাদিয়া বেগম নাফিসের হাত ধরে টানতে টানতে সেখান থেকে নিয়ে যেতে থাকে। অন্যদিকে কামি আর মাহিরা মুচকি মুচকি হাসছে। করিম মণ্ডল তার মেয়েকে উদ্দেশ্য করে বলে, তুই বাসায় যা, আমি আজ এই বলদকে গ্রাম ছাড়া করে তারপর আসবো। কামিয়া তার বান্ধবীকে নিয়ে বাসার দিকে যেতে থাকে। এইদিকে নাফিস বাড়ির সামনে এসে উঠানে বসে পড়ে। নাদিয়া বেগম নাফিসের পাশে বসে পড়ে। তুই এখানে বৈশা পড়লি কেন? চল ঘরে চল, তুই আজকেই ঢাকা চইলা যাবি। না আম্মা, আমি কোথাও যাবো না। তোমার স্যার আর আফারে স্যার আমি কেমনে থাকবো আম্মা? তরে পারতেই হবো বাবা, নাইলে এই মণ্ডল তরে বাঁচতে দিব না। কইলো ওইলো নাকি? আমি কি করছি আম্মা? ওই মন্ডল ভালা মানুষ না, আমারে হুদাহুদি মারছে। আমি তোর কোনো কথাই শুনুম না। তুই আজকেই ঢাকা যাবি, ওইখানে গিয়া তুই গার্মেন্টসে চাকরি করবি। না আম্মা, আমি কোথাও যাবো না, আর চাকরিও করবো না। তুই কাম না করলে তোর বোনরে বিয়া দিব কেডা? তোর বোনরে বিয়া দিতে টাকা লাগবো না? বাবা না ভালো আমার? তুই শহরে যা, আমি মাহিমের লগে কথা কইতেছি। আফা তুই আমারে কিছু কর না, আমি তোরে সারা কেমনে থাকবো? আমারে কেডা ভাত মাখায় খাওয়াই দিব? ভাই তুই এই গ্রামে থাকলে মণ্ডল তোরে মাইরা ফালিব। তোর লাইকা আম্মা আরো বেশি কান্না করব। ভাই না ভালো আমার, তুই শহরে গেলে আমরাও তো একটু ভালো থাকতে পারমু। ঠিক আছে, আমি শহরে যাবো, আর অনেক টাকা নিয়ে চইলাম, আইসা তোরে বিয়া দেবো। ঠিক আছে ভাই, তাই হইব। আম্মা তুমি মাহিমের লগে কথা কও, নাফিস আজই ঢাকা যাইব। তিনজন একসাথে ঘরে চলে আসে। নাদিয়া বেগম একটা ব্যাগে জামা কাপড় গুছিয়ে দেয়। কিছু সময় পর তিনজন একসাথে ঘর থেকে বের হয়। নাদিয়া বেগম আর আনায়রা চোখ থেকে নীরবে পানি পড়ছে। তাদের ছেলেকে আজ তাদের থেকে দূরে পাঠিয়ে দিচ্ছে। এই বোকা ছেলেটা কেমন করে থাকবে শহরে, সেটা ভেবেই নাদিয়া বেগমের চোখের পানি থামাতে পারছে না। কিছু সময় পর বাস স্ট্যান্ডে চলে আসে। ঢাকার টিকিট কেটে বাসে উঠে যায় নাফিস। নাদিয়া বেগম আর আনায়রা দূরে দাঁড়িয়ে চোখের পানি ফেলছে। নাফিসও বাইরে দিকে তাকিয়ে কান্না করে যাচ্ছে। কিছু সময়ের মধ্যে বাস ছেড়ে দেয়। নাদিয়া বেগমের কান্না যেন আরো বেড়ে যায়। এদিকে মাহিরা আর কামিয়া রুমে বসে আছে। দেখ কি করতে চাইলাম আর কি হয়ে গেল। কেন, কি হয়েছে? এখন তো ভালোই হলো, বলদরা গ্রাম ছাড়া হয়েছে।
আমি তো ভেবেছিলাম ওকে ইচ্ছে মতো মার খাওয়াবো আব্বুর হাতে, কিন্তু হলো তার উল্টো। যা হবার তা হয়ে গেছে, এখন আর কি করার? গ্রামে তো ও আসবেই, বেশি দিন শহরে টিকবে না এই বলদ। আব্বু চলে আসছে মনে হয়, এসব নিয়ে আর কোনো কথা বলিস না। দুজনে চুপ হয়ে যায়। অন্যদিকে 1 ঘন্টা পর নাফিস ঢাকা এসে পৌঁছে যায়। বুকে ব্যাগ জড়িয়ে বসে থেকে নামে। আশেপাশের লোকজন নাফিসের এই অবস্থা দেখে হাসতে থাকে। নাফিস মাথা নিচু করে এক কোণে গিয়ে দাঁড়িয়ে যায়। তখনই সেখানে মাহিম চলে আসে। মাহিমকে দেখে নাফিস খুশিতে মাহিমকে জড়িয়ে ধরে বলে, তুমি আইসো, আমি তো আর একটু হইলে কাইন্দাই দিতাম। আর দেখো সবাই আমাদেরকে কেমন করে চাইয়া আছে। তুমি যেভাবে ব্যাগ জড়িয়ে ধরে আছো লোকজন হাসবেই। আচ্ছা চলো, তোমাকে আগে থাকার জায়গায় নিয়ে যাই, তারপর কালকে গার্মেন্টসে নিয়ে যাব। আমি সব কথা বলে রেখেছি, তুমি কাল থেকে কাজে লেগে যাবে। তোমার আব্বার লগে দেখা করাইবে না আমারে? তুমি আমার আব্বাকে চেনো? মনে নাই চেহারা, সেই ছোটবেলায় দেখেছিলাম। এরপর চাচা শহরে চলে আইলো তোমাকে নিয়া। তুমি মাঝে মাঝে গ্রামে গেছো, কিন্তু চাচা তো যায় নাই কখনো। আচ্ছা, আস্তে আস্তে আব্বার সাথে পরিচিত হয়ে যাবে। এখন চলো আমার সাথে। এরপর মাহিম একটা রিক্সা নিয়ে নাফিসকে নিয়ে উঠে পড়ে। কিছু সময়ের মধ্যে চলে আসে একটা বাসের সামনে। রিক্সা থেকে নেমে মাহিম গাড়ি ভাড়া দিয়ে দেয়। এরপর নাফিসকে নিয়ে বাসার ভেতরে ঢুকে একটা রুমের দিকে হাতের ইশারায় বলে, এটা হচ্ছে মেয়েদের রুম, আমাদের গার্মেন্টসে যে মেয়েরা কাজ করে তাদের। আর এই যে পাশের রুমটা দেখছো, এটা হচ্ছে ছেলেদের। তুমিও এখানেই থাকো? না, আমি এখানে থাকি না, আমার বাসা আছে। এখন আর কথা বলতে হবে না, চলো তোমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিয়ে আমাকে যেতে হবে। এরপর নাফিসকে নিয়ে বাসার ভেতরে ঢুকে। সবাই নতুন মানুষ দেখে একটু অন্যরকম দৃষ্টিতে দেখায়। মাহিম সবাইকে উদ্দেশ্য করে বলে, ওর নাম নাফিস, আজ থেকে ও এখানে তোমাদের সাথেই থাকবে। আর কাল থেকে আমাদের গার্মেন্টসে কাজ করবে। ও খুব সহজ সরল মানুষ, ওর সাথে কেউ খারাপ ব্যবহার করবে না। যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ো। আমাকে এখন যেতে হবে, আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় আমাকে কল করবে, কেমন? ঠিক আছে। মাহিম চলে যায়। নাফিস একটা বেডের উপর ব্যাগ রেখে একজনকে বলে, ভাই গোসলখানাটা কই? একজন হাতের ইশারায় দেখিয়ে দেয়। নাফিস একটা গামছা নিয়ে চলে যায় ওয়াশরুমে। গোসল শেষ করে রুমে এসে বেডের উপর বসে বাসায় কল করে। বর্তমান হঠাৎ মোবাইলের রিংটোনে নাফিস বাস্তবে ফিরে। মোবাইল পকেট থেকে বের করে দেখে আনিশার নাম্বার। কল রিসিভ করতে উপস্থিতি আনিশা বলে, কোথায় তুমি? আসি কোথাও। কেন, কি হয়েছে? বাসায় আসো তাড়াতাড়ি। কি হয়েছে সেটা তো বলবে। আমার শরীরটা ভালো লাগছে না, মাথা ঘুরছে খুব। ঠিক আছে, তুমি থাকো, আমি এক্ষুনি আসছি। বলেই কলটা কেটে বাসা থেকে উঠে বাহিরের কাছে এসে বাইকে উঠে বসে। বাইক স্টার্ট দিয়ে দ্রুত চালাতে থাকে। কিছু সময়ের মধ্যে বাসার সামনে চলে আসে। বাইক থেকে নেমে দৌড়ে বাসার ভেতরে এসে দেখে আনিশা মাথা চেপে ধরে সোফায় বসে আছে। নাফিস আনিশার সামনে এসে ফ্লোরে বসে আনিশার দুগালে হাত রেখে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? জানি না, হুট করে মাথাটা ঘুরছে আর বমি পাচ্ছে একটু পর পর। চলো হসপিটাল থেকে আসি, ডক্টর দেখাবো। ডাক্তারের কাছে যেতে হবে না, তুমি আমার কাছে থেকো, এক্ষুনি ঠিক হয়ে যাবে। এত কথা শুনতে চাইনি, চলো আমার সাথে। বলে এক প্রকার জোর করে নাফিস আনিশাকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। একটা ট্যাক্সি নিয়ে চলে আসে হসপিটালে। হসপিটালের ভেতরে এসে একজন নার্সকে জিজ্ঞেস করে ডক্টরের রুম কোন দিকে। নার্স হাতের ইশারায় ডক্টরের রুম দেখিয়ে দেয়। নাফিস ডক্টরের রুমে যেতেই 440 পোস্টের ছক্কা খায়। তার সামনে মাহিরা বসে আছে। মাহিরাও নাফিসকে দেখে বেশ অবাক হয় আর সাথে ভয় পায়। আমতা আমতা করে মাহিরা বলে, নাফিস ভাই আপনি? তুমি এখানে? আমি এই হসপিটালে নতুন ডক্টর। 1 সপ্তাহ আগে আমি এখানেই জয়েন হয়েছি। ও, আমার স্ত্রী আনিশা। বসুন, আপনারা দাঁড়িয়ে আছেন কেন? নাফিস আনিশাকে নিয়ে বসে পড়ে। আনিশা নাফিসের দিকে একবার তো মাহিরার দিকে একটা তাকাচ্ছে। কৌতূহলী কণ্ঠে আনিশা বলে, আপনারা কি একে অপরকে আগে থেকে চিনেন? তোমাকে পরে সব বলবো, এখন ওর কি হয়েছে একটু দেখো তো মাহিরা। কি প্রবলেম ভাবি?
আমাকে খুলে বলুন একটু। কয়েকদিন থেকে শুধু শুধু মাথা ভার হয়ে থাকে, আর একটু পর পর বমি পায়, নাকেও কেমন গন্ধ ভেসে আসে। আপনি আমার সাথে কেবিনে চলুন, আমি কিছু চেষ্টা করি, তারপর বুঝতে পারবো কি প্রবলেম। মাহিরার সাথে আনিশা একটা কেবিনে চলে যায়। নাফিস মাহিরার রুমে বসে অপেক্ষা করতে থাকে। এইদিকে স্বপন আলিম মিয়ার বাসায় আছে। আলিম মিয়া সম্পর্কে দেখে জিজ্ঞেস করে, কি খবর স্বপন? খবর খুবই ভালো। আজকে আমাদের একটা কাজ দিয়েছে, 5 কোটি টাকা ডিল। কাজটা করতে পারলে 50 লাখ টাকা আমাদের। সাব্বাস, আমি জানতাম তুমি পারবা। তা কখন যেতে হবে? আজকে রাত 2টার। আর ওই শালা নাফিজের কথা কইছো নাকি? এখন আমাদের সব চিন্তা ওনার হাতে 2জন লোকও দিয়ে দিয়েছে, বাইরে দাঁড় করিয়ে রেখেছি। তুমি যে কি করো? উসমান খানের লোক তুমি বাইরে দাঁড় করে রাখছো, যাও ভিতরে নিয়ে আসো। স্বপন গিয়ে 2জনকেই ভিতরে নিয়ে আসে। কুশল বিনিময় করে সবাই একসাথে প্ল্যান করতে বসে পড়ে, কিভাবে মাল আনবে আর কোথায় পৌঁছে দিবে। এইদিকে কিছু সময় পর মাহিরা আনিশাকে নিয়ে নিজের চেম্বারে আসে। নাফিস খুব ছাটফাট করছে, জানার জন্য কি হয়েছে। মাহিরা আর আনিশা অনেক প্রবেশ করতে নাফিস বলে, ভয়ের কিছু নেই তো মাহিরা? ভয়ের কিছু নেই নাফিস ভাই, এভরিথিং ইজ ফাইন। এভরিথিং ফাইন হলে হঠাৎ করে ওর এমন হলো কেন? তুমি আমার কাছ থেকে কোনো কিছু লুকাচ্ছ না তো? লুকাবো কেন নাফিস ভাই? এরকম হবার কারণ আপনি বাবা হচ্ছেন। মাহিরার কথা শুনে নাফিস আনিশার দিকে তাকায়। আনিশা লজ্জাতে মাথা নিচু করে ফেলে। নাফিস খুশি হয়েও যেন খুশি হতে পারছে না। বিষয়টা ভালো মতোই লক্ষ্য করে মাহিরা, কিন্তু সেসব নিয়ে কথা না বলে মাহিরা বলে, এই সময়টা ওনার রেস্টের প্রয়োজন। অতিরিক্ত কাজ করলে বাবুর উপর প্রেশার পড়বে, আর ভারী কিছু না তোলাই ওনার জন্য এখন ভালো। ঠিক আছে, আমরা তাহলে আসছি। ঠিক আছে, তবে প্রতি মাসে একবার করে চেক আপ করার জন্য ওনাকে নিয়ে আসবেন। নাফিস ঠিক আছে বলে আনিশাকে নিয়ে হসপিটাল থেকে বের হয়ে যায়। এরপর একটা ট্যাক্সি করে বাসায় চলে আসে। আনিশা খেয়াল করে বাচ্চার কথা শোনার পর থেকে নাফিস যেন কেমন মনমরা হয়ে গেছে। আনিশা নাফিসের পাশে বসে শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি খুশি হওনি আমাদের বাচ্চার কথা শুনে? খুশি হব না কেন? পৃথিবীর এমন কোনো পুরুষ আছে নাকি যে বাবা হবে শুনে খুশি হবে না? আমিও খুশি। কিন্তু তোমার মুখ দেখে তো মনে হচ্ছে না তুমি খুশি হয়েছো। কি হয়েছে বলবে আমাকে? নাফিস কিছু না বলে শব্দ করে কান্না করে দেয়। নাফিস এমন করে কান্না করতে দেখে আনিশা থামে যায়। নাফিস কান্না করতে করতে আনিশার কোলে মাথা রাখে। আনিশা নাফিসের দুগালে হাত রাখে আর কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? তুমি এভাবে কান্না করছো কেন? নাফিস সোজা হয়ে বসে চোখের পানি মুছতে মুছতে বলে, আমি কি পরিচয় দেবো আনিশা আমার সন্তানের? সবাই আমার সন্তানকে চোর মাস্তানের সন্তান বলে ডাকবে। আমার সন্তানের সব শুনে কিভাবে বাঁচবে? আমি এটা ভেবেই নিজের চোখের পানি আটকে রাখতে পারছি না। হেই পাগল, কান্না করছো কেন? আর কে বলেছে আমার স্বামী চোর? সবাই জানে আমার স্বামী কেমন মানুষ, আর পরিস্থিতি তোমাকে আজ মাস্তান হতে বাধ্য করেছে। নাফিস, একটা কথা বলবো? বলো। চলো না আমরা এখান থেকে দূরে কোথাও চলে যাই, যেখানে আমাদের পরিচয় কেউ জানে না। সেখানে শুধু তুমি, আমি আর আমাদের বেবি থাকবে। নতুন করে আমরা আমাদের পরিচয় করে নিব। আনিশার কথা শুনে নাফিস বসা থেকে উঠে যায়। আনিশা বুঝতে পারছে নাফিস যে রেগে গেছে। আনিশা ভাবে নাফিস হয়তো এখন তার সাথে চাচামেচি করে কথা বলবে, কিন্তু নাফিস তাকে ভুল প্রমাণ করে দিয়ে মেঝেতে বসে আনিশার পায়ে মাথা রেখে শান্ত কণ্ঠে বলে, তুমি চিন্তা করো না আনিশা, আমরা এখান থেকে অনেক দূরে চলে যাব। তবে যাবার আগে আমার প্রতিশোধ নিয়ে তারপর যাব। যাদের জন্য আমি সহস্র নাফিস থেকে এই শর্ট টপ মাস্তান হয়েছি, তাদের তো আমি ছাড়বো না। যাদের জন্য আমার আম্মার আফাই পৃথিবী থেকে চলে গেছে, তাদের আমি শেষ না করে কোথাও যেতে পারবো না। আমার মাঝে মাঝে খুব ভয় হয় নাফিস, তোমার এই প্রতিশোধের খেলায় আমি না তোমাকে হারিয়ে ফেলি। তোমার যদি কিছু হয় আমি বাঁচতে পারবো না। ভয় পেও না, আমার কিছুই হবে না। যাও, তুমি এখন গিয়ে রেস্ট করো, আমি বাইরে যাব। এই সময় আবার তুমি কোথায় যাবে? হাতে সময় খুব কম। আমাদের সন্তানের পৃথিবীতে আসার আগেই আমাকে ওই দুজনকে কবরে পাঠাতে হবে।
প্লিজ নাফিস, আমাকে ছেড়ে এখন কোথাও যেও না। আমি যাবো আর আসবো, বেশি সময় বাইরে থাকবো না। শুধু ওই দুজন কোথায় আছে খবরটা জেনেই চলে আসবো। তুমি এখন কেমন জানি হয়ে গেছো নাফিস, আমার কোনো কথাই শুনতে চাও না, আমার ইচ্ছে অনিচ্ছার কোনো মূল্য দিতে চাও না। তোমার যেটা ইচ্ছে হয় সেটা করো। এটা তোমার ভুল ধারণা আনিশা। আমি তো সেই কবেই আমার ইচ্ছেগুলো তোমায় দিয়ে দিলাম। আমার সকল স্বপ্নগুলোর সাথে আঁকড়ে রেখে খুব যত্ন করে দিলাম তোমার হাতে। আমি আমায় ভুলে তোমায় নিয়ে থাকতে চাই তোমার সাথে। যদি তাই হয় তবে তুমিও শুনে রাখো, খরা রোদে ছাই দিব আমার আঁচল তলে তোমাকে। আমি চুপটি করে মুখ লুকিয়ে নেব মিষ্টি কোণের ছলে তোমার সেই আঁচলে। তাহলে আমি বুঝেও একটু অবুঝ হয়ে যাই, তোমাকে আমার বুকের জায়গা করে দিই। আমি শ্রাবণের জলেও ভাসতে রাজি, তুমি যদি ভাসাও। তুমি ভাসার আগেই আমি আঁখি হয়ে যাব সেই জলে। আমি বাসা ডুবার খেলা খেলবো শুধু তোমার স্রোতে। আমি আমার ভুলে তোমাকে নিয়ে থাকবো তোমার সাথে নাফিস। একে অপরকে শক্ত করে বুকে জড়িয়ে নেয়। অন্যদিকে আলিম মিয়া আর বাকি সবাই সবকিছু ঠিক করে নেয়। আলিম মিয়া বলে, তাহলে স্বপন, তুমি এ দুজনকে নিয়ে কাজে লেগে যাও, আর আমি এদিকটা দেখছি। কেন আপনি যাবেন না আমাদের সাথে? সবাই ওদিকে চলে গেলে এদিকে সামলাবে কে? তোমরা মাল নিয়ে এসো, আমাকে গোডাউনের সামনে পাবে, বাট বি কেয়ারফুল। কোনো রকম ভুল যেন না হয়। ওসমান খান কোনো ভুল পছন্দ করে না। ওইসব নিয়ে আপনাকে ভাবতে হবে না, আমি সব কিছু সামনে দেব। কিন্তু আমার মনে হয় আপনি আমাদের সাথে গেলে ভালো হতো। আমাকে এখানে থাকতে হবে। তাহলে আর কি, রাত 10টার অপেক্ষা করি। কিন্তু ওই শালা নাফিদের কথা মনে পড়লে আমার জায়গায় প্যান নষ্ট হয়ে যায়। এখন আর ওই নাফিসকে ভয় পাবার কোনো কারণ নেই। আমরা এখন ওসমান খানের লোক। ইমন খানের লোকের গায়ে হাত দেওয়ার এরকম সাহস কারণ এই শহরের। নিশ্চিন্তে থাকো, কোনো কিছুই হবে না। আরো অনেক কিছু নিয়ে কথা বলতে থাকে। অন্যদিকে নাফিস বাসা থেকে বের হতেই দেখে শামীম চৌধুরীর গাড়ি তার বাসার সাথে। গাড়ি থেকে শামীম চৌধুরী বের হতেই নাফিসের চোখ রক্তবর্ণ ধারণ করে। শামীম চৌধুরী নাফিসের সামনে এসে বলে, এই চোখ তাকে দেখাও যে তোমাকে মারতে চেয়েছিল। শামীম চৌধুরীর কথা শুনে নাফিস ভ্রু কুঁচকে তাকায়। শামীম চৌধুরী আবার বলে, যা শুনছো ঠিকই শুনছো, তোমাকে মারতে চেয়েছিল তোমারই কাছের লোক, যাকে তুমি অন্ধের মতো বিশ্বাস করো। কি বলতে চান আপনি? আমি যা বলতে চাই তা শোনার পর তোমার পায়ের নিচ থেকে মাটি সরে যাবে। তোমার গাড়িতে বোম লাগিয়েছে মাহিম। কথাটি শোনার পর নাফিস 440 বলতেছে স্থল খায়। ভ্রু কুঁচকে শামীম চৌধুরীর দিকে তাকিয়ে বলে, নিজের দোষ অন্যের কাঁধে চাপাতে চেয়েছেন শামীম চৌধুরী? নিজের দোষ কারো কাঁধে চাপায় না এই শামীম চৌধুরী। আমার কথা বিশ্বাস না হলে যাও গিয়ে মাহিমকে জিজ্ঞেস করো। আর সাথে একটা মেয়েও জড়িত। আর সব কিছু মাহিম ওই মেয়েটাকে দিয়েই করিয়েছে। ওই মেয়েটার নাম আলো। মেয়েটা তোমার গাড়ির নিচ থেকে বের হতে আমি দেখে আমার ড্রাইভার। কিন্তু মাহিমের সাথে কথা বলতে দেখে এত কিছু বুঝিনি। কিন্তু যখন সব কিছু জানতে পারলো তখন সে আমাকে বলেছে এসব। মাহিম আমাকে কেন মারতে চাইবে? আমি তোর কোনো ক্ষতি করিনি। তোমার এই কেন উত্তর তো মাহিমই দিতে পারবে। আপনার এই কথা যদি সত্যি হয় তাহলে আমি মাহিমকে এতটা যন্ত্রণা দিয়ে মারবো যে মৃত্যু ভয় পেয়ে যাবে ওর মৃত্যু দেখে। আর আমার কথা যদি মিথ্যে হয় তাহলে তুমি নিজে তোমার রিভলভার দিয়ে আমার মাথার খুলি উড়িয়ে দিও। এই নাও এই মেয়েটার বাসার ঠিকানা, মাহিম ওখানেই আছে। নাফিস আর কিছু না বলে শামীম চৌধুরীর হাত থেকে ঠিকানার কাগজটা নিয়ে বাইকে উঠে বাইক স্টার্ট দিয়ে দ্রুত চালাতে থাকে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় ঠিকানায়। কলিং বেল দিতেই আলো এসে দরজা খুলে দেয়। নাফিসকে দেখে ভয় শুকনো ঢোক গেলে নাফিস বাসার ভিতরে ঢুকে আলোকে বলে, আমাকে কেন মারতে চেয়েছিলি? নাফিসের কথা শুনে আলো ভয়ে থমথম খেয়ে যায়। কি বলবে বুঝতে পারছে না। আলো এমন করতে দেখে নাফিস শিওর হয়ে যায় শামীম চৌধুরী যা বলেছে সবই সত্যি। নাফিস এবার রাগে কণ্ঠে চেঁচিয়ে বলে ওঠে, এই চুপ করে আছিস কেন? বল আমাকে কেন মারতে চেয়েছিলি? কি বলছেন এসব? আপনাকে কেন মারতে চাইবো? সত্যি কথা এমনি এমনি বলবি না, সত্যি কথা বের করতে হয় কি করে সেটা আমার খুব ভালো করেই জানা আছে। বলে নাফিস আলোর চুলির মুঠি ধরে শরীরের সমস্ত শক্তি দিয়ে আলোর গালে থাপড় দেয়।
এত জোরেই থাপ্পড় দেয় আলো গিয়ে দেয়ালে ছিটকে পড়ে। সাথে সাথে কপাল ফুটে রক্ত বের হতে শুরু করে। নাফিস আবার আলোর কাছে গিয়ে চুলের মধ্যে ধরে টেনে তুলে থাপ্পড় দেয়। নাক আর ঠোঁট কেটে রক্ত বের হতে শুরু করে। কাছে গিয়ে হাত ধরে টেনে তুলে থুতনিতে শক্ত করে চেপে ধরে রাগী কণ্ঠে দাঁতে দাঁত চেপে নাফিস করে, আমি তোর কি করতে পারি তুই তা ভাবতেও পারছিস না। এখনো সময় আছে, ভালো করে জিজ্ঞেস করছি, বল কেন মারতে চেয়েছিলি আমাকে? নাফিসের চোখে মুখে রাগ দেখে আলো ভয়ে কুচকে আছে। এতটাই শক্ত করে আলোর থুতনিতে নাফিস চেপে ধরেছে, আলোর নিঃশ্বাস নিতে কষ্ট হতে যাচ্ছে। নাফিস এটা বুঝতে পেরে আলোর থুতনি ছেড়ে দিয়ে আবার বলে, লাস্ট টাইম তোকে জিজ্ঞেস করছি, বল কেন আমাকে মারতে চেয়েছিলি? কেন? নয়তো আমি তোকে কি করবো তুই নিজেও ভাবতে পারছিস না। বিশ্বাস করুন, আমি কিছু জানি না। আমাকে ফাহিম যা বলেছে আমি তাই করেছি। মাহিমকে কল করে এখানে আসতে বল। নাফিসের কথা শুনে আলো মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। নাফিস রাগী কণ্ঠে ধমক দিয়ে বলে, এই চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? তোকে কি বললাম তুই বুঝতে পারছিস না? জি এখনই করছি। কাপা কাপা হাতে আলো বেডের ওপর থেকে মোবাইল হাতের আঙ্গুল দিয়ে রক্ত পড়ছে। মাহিমের নাম্বার বের করতে কল করবে তার আগেই নাফিস আলোর হাত থেকে মোবাইলটি নিয়ে বলে, আমি যে এখানে আছি আর সবকিছু জেনে গেছি, এসব নিয়ে কোনো কথা বলবি না। শুধু এতটুকু বলবি তুই প্রবলেমে আসিস, ও যেন এখনই এখানে আসে। আর যদি এর বাইরে কোনো কথা বলিস তাহলে মাহিম আসার আগে তোর লাশ পড়ে থাকবে এখানে। এনে ফোন কর। আলো শুকনো ঢোক গিলে কাপা কাপা হাতে নাফিসের হাত থেকে মোবাইল নিয়ে মাহিমকে কল দেয়। মাহিম রিসিভ করে রাগী কণ্ঠে বলে, আবার এখন কেন কল করছো তুমি? সবই তো তোমার শরীরের ক্ষুধা মিটিয়ে দিয়ে আসলাম আমি। এখন আবার কি চাই তোমার আমার কাছে? তুমি জানো না এমনিতে এখন প্রবলেমে আছি। বারবার তোমার বাসায় যাওয়াটা আমার পক্ষে সম্ভব না। কেন তুমি বুঝতে চাও না? মাহিম, আমি খুব প্রবলেমে পড়ে তোমায় কল করেছি। এখন তুমি এক্ষুনি আমার বাসায় আসো প্লিজ। ভালো, কি হয়েছে তোমার? তোমার গলা এমন শোনাচ্ছে কেন? তুমি এক্ষুনি আমার বাসায় আসো, তারপর তোমাকে সব বলছি। ওপাশ থেকে মাহিম কিছু বলতে তার আগে নাফিস মোবাইল কেড়ে নিয়ে কল করে দেয়। মাহিম আলোর কণ্ঠ শুনে খুব চিন্তা করে দেয়। কি বলছে আলো সেটা মাহিম বুঝে উঠতে পারছে না। বাসা থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দেয় আলোর বাসার উদ্দেশ্যে। অন্যদিকে ওসমান খান পরীকে বুকে নিয়ে শুয়ে আছে। বেডের নিচে দুজনের ড্রেস ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। পরি ওসমান খানের বুকে শুয়ে বুকে কিস করে বলে, আচ্ছা বস, আপনার কি মনে হয় ওরা কি সব কিছু ঠিকঠাক মতো করতে পারবো? চেনা নাই জানা নেই অখরে বিশ্বাস করাটা কি ঠিক হইল? অথচ চিন্তা করো কেন বেবি? এই ওসমান খানের লগে যদি ওরা বেইমানি করে তাইলে ওগো ঠিকানা তো কই ওই বইটা ওরা ভালা কইরাই জানে। আর তাছাড়াও রাজার নাম কইছে তারে আমি চিনি। রনি নিয়ে আই শহরের খুব বড় স্মাগলার আছিল। কিন্তু ওই যে কি জানি পোলাটার নাম, মনে পড়ছে, নাফিস। ওই পোলার লগে কি জানি আকাম করছে, তাই জন্যই পোলাটারে খাইয়া দিছে। সাথে এই দুইটাও জড়িত আছিল শুনছি। ওই পোলা হাতে হারিকেন লইয়া অগ খুঁজতাছে, পাইলে জ্যান্ত খাইয়া ফেলাইব। আমার কাছে যে নিরাপত্তা লিগা আইছে ওইটা আমি বুঝতে পারছি। ওই নাফিস কেন এই শহরের এমন মায়ে পোলা জন্মায় নাই। ওইটা তো আমি ভালো কইরা জানি বস। একটা কথা কি বস, আপনি না দিন দিন আরো বেশি জোয়ান হয়ে উঠতেছেন। একটু আগে আমারে যে কি করলেন। আর তুমি দিন দিন কমজোর হইয়া যাইতেছ। কতদিন হইয়া গেল একটা নতুন পক্ষী আনতে পারলা না? আমি সব ব্যবস্থা কইরা রাখছি বস, জাল বিছাই না শেষ। এখন ওই পক্ষী শুধু জালে আটকানো বাকি। সো সুইট। এখন আমার বুকেও উপর থেকে ওঠো পরি। পরি মুচকি এসে ওসমান খানের বুকের ওপর থেকে উঠে যায়। অন্যদিকে মাহিম আলোর বাসের সামনে এসে বাইক থামে। বাইক থেকে নেমে দেখে বাসার দরজা খোলা। দৌড়ে বাসার ভেতরে ঢুকে দেখে আলো রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। মাহিম আলোর কাছে গিয়ে আলোর দুগালে হাত রেখে রাগে কথা জিজ্ঞেস করে, আলো, তোমার এই অবস্থা কে করেছে? আমাকে শুধু ওর নামটা বলো, আমি ওকে জ্যান্ত মাটিতে পুঁতে ফেলবো। তার জন্য তোকে আরো কয়েকশো বার জন্ম নিতে হবে। কণ্ঠটা মাহিমের অপরিচিত।
বাম দিকে ধার বাকি দেখে নাফিস পায়ের উপর পাতিলে বসে আছে, মুখে জ্বলন্ত সিগারেট, চোখে মুখে তীক্ষ্ণ রাগের ছাপের স্পষ্ট। মাহিম আলোকে ছেড়ে দিয়ে নাফিসকে সামনে এসে পড়ে। এসব কি নাফিস? তুই আলোকে কেন মেরেছিস? আর এখানেই বা কেন এসেছিস? যে ঘুমিয়ে আছে তাকে ডেকে তোলা যায়, কিন্তু যে ঘুমের ভান করে শুয়ে আছে তাকে তো আর চাইলেও ডেকে তোলা যায় না। আমি তোর কোনো কথা বুঝতে পারছি না। আমাকে তুই শুধু এতটুকু বলতে কি আলোকে মেরেছিস? তুই কি সত্যি কিছু বুঝতে পারছিস না, নাকি বুঝেও না বোঝার ভান করছিস মাহিম? আমি সব জেনে গেছি আমাকে কে মারতে চেয়েছিল। নাফিসের কথা শুনে মাহিমের চোখে মুখে ভয় ফুটে ওঠে। একদম পিছনে গিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, তুই জেনে গেছিস কে তোকে মারতে চেয়েছিল? এটা তো ভালো কথা। চল তাকে গিয়ে মেরে আসি আমরা। আর আমার তো মনে হয় শামীম চৌধুরী তোকে মারার জন্য ব্রিটকেসে বোম ভরে দিয়েছিল। মিথ্যেটাও গুছিয়ে বলতে পারছিস না, তোতরাচ্ছিস মাহিম। আমি কেন মিথ্যা বলবো তোকে? তোর গার্লফ্রেন্ডের এই অবস্থা দেখেও বুঝতে পারছিস না কি আমাকে মারতে চেয়েছিল? আমাকে সন্দেহ করছিস না তো? আরে আমি তো তোকে নিজের ভাইয়ের মতোই মনে করি। আমি কেন তোকে মারবো? এই কোনো উত্তরটা জানার জন্য আমার বুকের ভেতর উত্তাল পাত্তাল করছে মাহিম। কেন তুই আমাকে মারতে চেয়েছিলি? আমি তো তোকে বিশ্বাস করতাম অন্ধের মতো, আর তুই সেই বিশ্বাসের সুযোগ নিলি, আমাকে এমন করে ধোকা দিলি। আরেকটা জিনিস কি জানিস মাহিম, তুই আমাকে ধোকা দিতেই এই জন্যই পেয়েছিস, কেননা আমি তোকে বিশ্বাস করেছিলাম। বিশ্বাস। আর তুই আমার সেই বিশ্বাসের মধ্যে বিষ ঢেলে দিয়েছিস। জমিতে হেঁটে চলা সাপও তো মানুষ কি কখনো কখনো ছেড়ে দেয়, কিন্তু তুই আস্ত সেই সাপ যে পিছন থেকে ছুরি মেরেছিস। মাহিম চোখ বন্ধ করে বড় একটা নিঃশ্বাস ফেলে, এরপর সে নাফিসকে উদ্দেশ্য করে বলতে থাকে, আমি তোকে মারতে চেয়েছি, আর এখনো তোকে মারতে চাই। তুই আমার থেকে আমার বাবাকে কেড়ে নিয়েছিস। আমারই চোখের সামনে তুই আমার বাবাকে মেরেছিস, কিন্তু আমি কিছুই করতে পারিনি। তোকে সেদিন কত আকুতি মিনতি করেছি আমার বাবাকে না মারার জন্য, কিন্তু তুই আমার আকুতি শুনিসনি, আমার বাবাকে মেরেছিস। তোকে আমি কি করে বাঁচতে দিতাম? তোকে মারার জন্য একের পর এক সুযোগ খুঁজে গেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হয়েছি। মনে আছে তোর সেই দিনের কথা, যেদিন নাইট ক্লাবে তোর ওপর গুলি চলেছিল? সেটাও আমিই করেছিলাম, কিন্তু তুই বেঁচে যাস। এরপর মদের সাথে বিষ মিশিয়েছিলাম তোকে খাইয়ে মেরে ফেলবো বলে। সব কিছু ঠিক মতোই হচ্ছিল, ওই শালারা দুজন এসে সব কিছু নষ্ট করে দিল। আলিমার স্বপন, ওদের দেখে তুই গ্লাস ছুঁড়ে ফেলে দিলি, সেদিনও বেঁচে গেলি তুই। এরপর এত সুন্দর করে তোর গাড়িতে বোমা সেট করলাম আলোকে দিয়ে, সেদিনও তুই বেঁচে গেলি, কিন্তু আজ তুই বাঁচতে পারবি না। আজ আমি তোকে আমার বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করব। ও আচ্ছা, এত কিছু করেছিস আমাকে মারার জন্য? আর ওই স্মাগলার রনি তাহলে তোর বাবা? তাই তো বলি যে আমার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নিয়ে আমাকে এই শহরের মাফিয়া হতে বাধ্য করলো। তাকে কেন মারতে না করছিস তুই? তখন সবকিছু বুঝে নিলাম। আর একটা কথা মাহিম, তোর মতো হাজারো মাহিমে নাফিসকে মানুষ স্বপ্ন নিয়ে বেঁচে আছে, আবার অনেকেই কবরেও চলে গেছে। তোকেও তোর বাবার কাছে পাঠানোর ব্যবস্থা করছি। আমাকে তোর এত কাঁচা খেলোয়াড় মনে হয় নাফিস? তোকে দিয়ে চুরির বুদ্ধি আমি বাবাকে দিয়েছি। তোকে নিজের মুখে চোর স্বীকার করার পুরো প্ল্যানই ছিল আমার। তোর মতো ফকিন্নির বাচ্চাকে কি করে ব্যবহার করতে হয় সেটা আমি খুব ভালো করেই জানতাম, আর সেটা আমি খুব ভালো করেই করেছি। অবশ্য তুই আমাকে সেই কাজটা করতে আরও বেশি সাহায্য করেছিস, কিন্তু সেদিন বুঝে উঠতে পারিনি তোর মতো একটা বলদ এত বড় একটা মাফিয়া হয়ে উঠবে। যদি বুঝতে পারতাম তাহলে সেদিনই তোকে মেরে ফেলতাম। ভুল করেছিস সেদিন আমাকে না মেরে। সেদিন যদি আমাকে মেরে ফেলতে তাহলে আজ হয়তো তুই বেঁচে থাকতে, কিন্তু আমি তোর মতো ভুল করবো না। আমি তোকে ঠিকই মেরে ফেলবো। শুধু এতটুকু জানতে চাই কেন আমার সাথে এমন করলি? আমি তো তোদের কোনো ক্ষতি করিনি। গ্রাম থেকে একটা সহজ সরল ছেলেকে শহর নিয়ে এসে কেন চোর বানালি? কেন আমার থেকে আমার আম্মার বোনকে কিনে নিলি তোরা? আমাদের এই বিজনেসে কোনো আপনজন নেই, এখানে শুধু টাকা নিয়ে খেলা হয়। আর তোকে দিয়ে কাজটা করানো খুব সহজ ছিল, তোকে কেউ সন্দেহ করবে না সেই জন্য। কিন্তু সেদিন বস এসে সব নষ্ট করে দিল। আমি আগেই জানতে পেরেছিলাম, আর তাই তো তোর সাথে টিফিন বক্স চেঞ্জ করেছিলাম। নাফিদের চোখে মুখে রাগের সাথে স্পষ্ট ফুটে উঠেছে, চোখ থেকে রীতিমতো আগুন ঝরছে। আকাল রেখে পিছনে নিয়ে যায় চলে। আরে দাঁড়ান, এখনই তো পাগল হলে কি হবে?
ওটের ইতিহাস জানার জন্য যে একটু অপেক্ষা করতে হবে। পরের সিজনে জানতে পারবেন রহস্যের কথা। আপাতত প্রথম সিজনটা এখানেই শেষ করছি। পরের সিজন নিয়ে আসছি খুব তাড়াতাড়ি। আল্লাহ হাফেজ।